না। এসব ন্যাকা কান্না আমার সামনে করবি না, যা বলছি যা আমার চোখের সামনে থেকে। তাড়াতাড়ি বাড়ির সব কাজ শেষ কর। আচ্ছা ঠিক আছে মা, ছোট তাড়াতাড়ি চল। হ্যাঁ বটি বটি যাচ্ছি, চলো। এবার যাও, তোমরা বিশ্রাম নাও গে। ঠিক আছে মা। ছেলেদের তো আসার সময় হয়ে গিয়েছে, যাই এবার আমি কাজ করি গে। রহিমা রান্নাঘরে গিয়ে মোহিনী আর রেশমির কাজগুলো করতে থাকে। এমন সময় রহিমার দুই ছেলে রাকেশ আর সেলিম বাড়িতে ফিরে আসে। এ কি মা, তুমি কাজ করছো? তোমার বৌমারা কোথায়? আমার কি আর সুখ আছে রে বাবা, বৌমারা তো আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়। কি বলছো তুমি এসব? রেশমি আর ভাবি তোমাকে দিয়ে কাজ করায়? আর বলছে কি জানিস আজ কি হয়েছে? কি হয়েছে মা? আমার কাজ পছন্দ না হওয়ায় তোদের বউরা আমাকে ধরে মেরেছে। কি ওদের এত বড় সাহস? দাদা, আজ আমি ওকে মেরেই ফেলবো। ঠিক বলেছিস ভাই তুই। মোহিনী, মোহিনী! রেশমি, এই রেশমি! আজ বুঝবি মজা, আমার ছেলে দুটো তো আজ মুখ পুরি দুটোকে বাড়ি থেকে বের করে ছাড়বে। আমার সে কি আনন্দ লাগছে। কি হয়েছে, এমন করে ডাকছো কেন? ডাকছি কি আর সাধে? ছি ছি ছি! তোমাদের বিশ্বাস করে মাকে রেখে দুদিনের জন্য শহরে গিয়েছিলাম কাঁঠাল বেচতে। তার মধ্যে তোমরা আমার মাকে মেরেছো, মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিচ্ছ। কি বলছো তুমি এসব? আমরা মাকে ধরে মারতে যাবো কেন? উল্টো মাই তো আমাদের দিয়ে সব কাজ করিয়ে নেয়। আমরা তো সকল কাজ কুশিয়ে মাত্র করে গেলাম। দেখেছিস দেখেছিস তোরা বাবা, তোদের কাছে আমাকে কেমন মিথ্যেবাদী বানাচ্ছে। তুমি একটাও কথা বলবে না। এক্ষুনি তোমরা দুজন বাড়ি থেকে বের হয়ে যাও বলছি। আমরা কোথায় যাবো দাদা? দয়া করে আমাদের তাড়িয়ে দেবেন না। বিশ্বাস করুন, আমরা মাকে মারিনি, বরং মাই আমাদের দুজনকে মেরেছে। শোনো, আমার মাকে নিয়ে আর একটাও তুমি মিথ্যা কথা বলেছো তো খবর আছে বলে দিলাম। বের হও বলছি বাড়ি থেকে। থাক বাবা, ছোট মানুষ ওরা ভুল করেছে, এবারের মতো ক্ষমা করে দে। ওদের কোনো ক্ষমা নেই। আমার মায়ের ওপর হাত, বেরিয়ে যা বলছি। আমার মায়ের ওপরে হাত তোলা। তোমরা দুজন বিশ্বাস করো, আমরা মাকে কিছু বলিনি। দয়া করে আমাদের তাড়িয়ে দিও না। তোদের কত করে বললাম বৌমাদের কিছু বলিস না, তোরা তো আমার কোনো কথাই শুনলি না। আরে এটাই তো চেয়েছিলাম, আজ আমার মনের ইচ্ছে পূর্ণ হলো। কি এত ভাবছো মা? তুমি যাও তো, দুটো খাবার দাও। আজ দুদিন ঠিক মতো খাওয়া হয়নি। তোরা হাত মুখ ধুয়ে খাবার খেতে বস, আমি এক্ষুনি তোদের খাবার দিচ্ছি। এটা তো মোহিনীর হাতের রান্না। তার মানে কি মোহিনী রান্নাটা করেছিল? দাদা, খাবার না খেয়ে কি এত ভাবছো? ভাবছি রান্নাটা মনে হচ্ছে তোর ভাবি করেছে। এগুলো তোমার মনের ভুল হয়তো দাদা। খেয়ে নাও দাদা, মা শুনলে অনেক কষ্ট পাবে। বটি, ও বটি, আমরা এবার যাবো কোথায়? যাবার মতো আমাদের দুজনের কারোরই তো কোনো জায়গা নেই। কাঁদিস নি ছোট, আমাদের কেউ নেই, আর সেজন্যই তো মা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। ওনারা তো আমাদের কোনো কথা বিশ্বাস করলেন না, ওনারা মায়ের কথাই বিশ্বাস করলেন। এইসব ভেবে কষ্ট পাস নে ছোট, এখন তাড়াতাড়ি হাঁট, যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গলটা পার হতে হবে। আর সে হাঁটতে পারছি না বটি। আমাদের কপালে যে ছোট থেকে কষ্ট লেখা আছে ছোট। মনে করেছিলাম বিয়ের পরে হয়তো সুখ পাবো, কিন্তু বিধাতা সেটাও কপালে লিখলো না। বিয়ের আগে মামা মামি খুব অত্যাচার করেছে জানো, আর এখন শ্বশুর বাড়ির লোক অত্যাচার করে তাড়িয়েই দিল। রেশমি আর মোহিনী গল্প করতে করতে এক সময় বিশাল এক বাঁশ বাগানে এসে পৌঁছয়। বাঁশ বাগানটা দেখে তারা তো খুব অবাক হয়ে যায়। এ কি বটি, আমি কি দেখছি? আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? হ্যাঁ রে ছোট, আমার গায়ে একটু সিমটি দে তো, মনে হচ্ছে আমি স্বপ্নে দেখছি। আহ, এটা স্বপ্ন নয় গো, আমরা দুই বউ সত্যি সত্যি সোনার বাঁশ বাগানে এসেছি। চারিদিকে কেমন চকচক করছে বটি, তবে আমার কিন্তু খুব ভয় করছে। ভয় পাস নে ছোট, বিধাতা আমাদের দুই বউয়ের কষ্ট সইতে না পেরে এই সোনার বাঁশ বাগানে এনেছে। মোহিনীর কান্না দেখে একটা সোনার বাঁশ কথা বলে উঠল। তোমাদের কিসের এত দুঃখ যে এমন করে কাঁদছো?
ভূত, বাঁচাও। আমি ভূত নই গো, আমি সোনার বাস। বাস আবার কথা বলতে পারে? পারে গো, পারে। দেখছো না, আমি কথা বলছি। বলো, তোমাদের কষ্টের কথা বলো, আমি সব বলছি তোমাকে। সব তো শুনলাম, সত্যি তোমাদের খুব দুঃখ। এ কি, তুমি বাস থেকে এত সুন্দর পরীর মতো মানুষ হলে কেমন করে? আমি পরী গো, এই সোনার বাসে আমি থাকি, যাতে এই বাস কেউ চুরি করতে না পারে। তোমাদের কষ্টের কথা শুনে আমার বুকটা কেঁপে উঠলো। তুমি তাহলে সত্যিই পরী? বিশ্বাস হচ্ছে না বুঝি? আমি তোমাদের একটা উপহার দিচ্ছি, যেটা তোমাদের দুই বউকে সত্যিটা প্রমাণ করে দেবে তোমাদের স্বামীদের সামনে। আমাদের স্বামীরা তো আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাদের সামনে সত্যিটা প্রমাণ কি করে করব? শোনো, তোমরা এই বাঁশবাগানেই থেকো। তোমাদের স্বামী সহ শাশুড়ি একদিন এই বাঁশবাগানে আসবে, আর তখন এই বাঁশকে বললে বাঁশ সব সত্যি বলে দেবে। তাহলে আমরা নির্দোষ প্রমাণ হয়ে যাব। কিন্তু আমরা এই বাঁশবাগানে কি খাবো? সোনার বাঁশবাগান তোমাদের সকল অভাব দূর করে দিবে, ওরাই তোমাদের খাওয়া পড়ার সব ব্যবস্থা করে দেবে। পরি, আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আজ থেকে সোনার বাঁশবাগান তোমাদের দুই বউয়ের, তোমরাই পাহারা দেবে। কোনো বিপদ দেখলে আমাকে স্মরণ করো, আমি এখন থেকে আমার পরিরাজ্যেই থাকবো। পরিরানী রেশমি ও মোহিনীর কাছ থেকে বিদায় নিয়ে পরিরাজ্যে ফিরে যায়। রেশমি ও মোহিনী সোনার বাঁশবাগানে বাস করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। ছোট, জানি না ওনারা কেমন আছে, ওনারা কি আবার বিয়ে করেছে? কি জানি, এসব ভেবে আমাদের আর কোনো কাজ নেই। আমরা যেমন আছি তেমনি ভালো আছি। বিধাতা যে কবে ওনাদেরকে আমাদের এই সোনার বাঁশবাগানে আনবেন কে জানে। জমিদার মশাই, দয়া করে আপনি আমাদের বাড়ি থেকে বের করে দিবেন না। আমাদের আর একটা মাস সময় দিন, ঠিক আপনার টাকা শোধ করে দেব। আমি যেটা বলেছি সেটাই হবে। টাকা শোধ দেব করে আজ 3টা বছর পেরিয়ে গেল। তোমাদের আর কোনো সময় দেওয়া চলবে না। বেরিয়ে যাও বাড়ি থেকে, বলছি বেরিয়ে যাও। দয়া করুন জমিদার মশাই, দয়া করুন। প্রহরীরা এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে সবাইকে বের করে দাও। যথাজ্ঞা জমিদার মশাই। জমিদারের কথা মতো প্রহরীরা রাকেশদের সবাইকে বাড়ি থেকে বের করে দেয়। এই সব আমার জন্যে হয়েছে। দুই বউকে বিনা কারণে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম সেই দিন। আজ আজ তারই শাস্তি পাচ্ছি। তোমার কথা ঠিক বুঝলাম না মা। ও কিছু না বাবা, আমরা হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি। এখন কি হবে জানি না মা। রাকেশ, সেলিম ও রহিমা হাঁটতে হাঁটতে তাদের দু ভাইয়ের দুই বউয়ের বাঁশবাগানে চলে আসে। আমাদের চারদিকে সোনার বাস, আমরা স্বপ্ন দেখছি না তো? আমিও তো তাই দেখছি দাদা। এখান থেকে সোনার বাস নিয়ে ফিরে চল বাবা, আমরা এবার অনেক ধনী হয়ে যাব। না মা, এটা ঠিক নয়। এই বাস কাটলে আমাদের যদি ক্ষতি হয়? তোদের কিচ্ছুটি করতে হবে না, রাখ, আমি নিজেই বাস কাটছি। সেলিম রাকেশ রহিমাকে বাধা দিবে, কিন্তু সে কারো কথা না শুনে বাঁশ কাটতে যায়, কিন্তু কাটতে পারে না। মনে হচ্ছে কেউ বাঁশবাগানে বাঁশ কাটছে, তাড়াতাড়ি চল তো। হ্যাঁ বর্দি, চলো। সোনার বাঁশবাগান থেকে বাঁশ কাটা আপনার কাম্য নয় মা। কে কে ডাকলো? তোমরা এখানে? হ্যাঁ, আমরা এখানে। মুখপুরি, তোরা তাহলে সোনার বাস তোরাও চুরি করতে এসেছিস? আমরা আপনার মতো নিষ্ঠুরার চোর নই মা, এটা আমাদের দুই বউয়ের সোনার বাঁশবাগান। কি বলছো তোমরা? মা, ফিরে চলো এখান থেকে। যাবার আগে সবটা দেখে যাও, সেদিন কার দোষ ছিল, যার জন্য আমাদের দুজনকে বের করে দিয়েছিলে। সাধুবাস, সেদিনকে সবকিছু দেখা। মা, তুমি এতটা নিচু? তুমি আমাদের নিষ্পাপ বউদের তাড়াতে বাধ্য করেছো। ছি মা, ছি। বউ, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে আমাদের সাথে চলো। তা হয় না, কারণ এই সোনার বাঁশবাগান যে আমরা দুই বউ দেখাশোনা করি।
আমার ভুল হয়ে গিয়েছে বৌমারা, তোমরা আমাদের সাথে চলো। আমি এখন থেকে তোমাদের নিজের মেয়ের মতোই ভালোবাসবো। তোমরা তোমাদের স্বামীদের সাথে ফিরে যাও। এই সোনার বাঁশবাগান এবার থেকে আমি দেখে রাখবো। ধন্যবাদ পরি, তোমাদের ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি। তাই তোমাদের এই সোনার বাঁশবাগানের চারা উপহার দিলাম। এই চারা তোমাদের দুই বউয়ের। এই সোনার বাঁশের চারা তোমাদের সকল দুঃখ দূর করে দেবে। এখন তোমরা তোমাদের পরিবারের সাথে ফিরে যাও। আপনার এই ঋণ আমরা কোনো দিনও ভুলবো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে সত্যি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি আমি। আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি মা। পরি, আমরা তাহলে আসি। কোথায় যাব আমরা? আমাদের বাড়ি তো জমিদার নিয়ে নিয়েছে, টাকা পাবে তার জন্যে। এই বাঁশ বিক্রি করলে আশা করি তোমাদের ঋণ শোধ হয়ে যাবে। রাকেশ আর সেলিম পরীর দেয়া সোনার বাঁশ বিক্রি করে জমিদারের টাকা পরিশোধ করে। রেশমি ও মোহিনী পরীর দেয়া বাঁশের চারা লাগায়। আস্তে আস্তে সোনার বাঁশের চারাও অনেক বড় হয়। তাতে আরো অনেক সোনার বাঁশ গজায়। সেগুলো বিক্রি করে